তো এবার আসো তাহলে পরিবর্তনশীল বল কর্তৃক কৃত কাজ। ঠিক আছে, তো পরিবর্তনশীল বল কর্তৃক কাজ। তো এই যে আমরা পরিবর্তনশীল বল কর্তৃক কাজ যে আমরা পড়ব, তাহলে ফার্স্ট কথা হলো আগের দিন আমি কাজের দুইটা সূত্র শিখে ফেলেছিলাম। যে একটা সূত্র শিখেছিলাম ডব্লিউ ইজ ইকাল টু এফ এস কস থিটা, অ্যাকচুয়ালি একটাই শিখছি। এখান থেকে আমরা বলছিলাম যে বল এবং সরণের মধ্যবর্তী কোণের মান যদি কোনো কারণে 0 ডিগ্রি হয়, তাহলে কস 0 ডিগ্রির মান 1 হইলে তখন আরেকটা সূত্র পাওয়া যায় ডব্লিউ ইজ ইকাল টু এফ এস, যেটা আমরা 9-10-এ পড়ে আসছি। ওকে, এখন এই যে এই দুটা যে আমরা সূত্র শিখছি, সেই দুইটা সূত্র কিন্তু অ্যাকচুয়ালি আমাদের স্থিতিশীল কোনো একটা বলের জন্য প্রযোজ্য ছিল। অর্থাৎ যেই বলের মানটা হলো তোমার ফিক্সড, মানে এমন একটা বল, ধ্রুব বল। আমরা এই যে এখানে যে দুইটা সূত্র পড়েছি, সেই দুইটা সূত্রই ছিল ধ্রুব বল কর্তৃক কাজ। সূত্র দুইটা কি ছিল? ধ্রুব বল কর্তৃক হলো তোমার কাজ। অর্থাৎ যেই বলটা হলো তোমার ফিক্সড, মানে ওই বলের মানটা সবসময় সেম থাকে, শুরু থেকে শেষ পর্যন্ত বলের মান সেম থাকে, সেটাই হলো ধ্রুব বল। সেই ধ্রুব বল কর্তৃক কাজ বের করার সূত্র হলো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা, যেটা আমরা আগের দিন পড়েছি। কিন্তু এখন আমরা একটু পড়ার চেষ্টা করব পরিবর্তনশীল বল কর্তৃকৃত কাজ। মানে এখন আমরা এমন বলগুলা নিয়ে আমরা পড়ব যেই বলগুলো আগের মতো ফিক্সড না, অর্থাৎ আগের মতো তোমার ধ্রুব না, এখন সেই বলের মানগুলো চেঞ্জ হতে পারে। সেই রকম পরিবর্তনশীল বল কর্তৃক কাজ নিয়ে এখন আমরা হলো পড়ব। তো আমরা কাজ থেকে একটা বেসিক জিনিস বলতে পারি, এইটুকু মনে হয় তোমরা সবাই আমার সাথে একমত হবা যে ভাইয়া কাজ মানে হলো বল গুণ সরণ। বল গুণ সরণ, ধরো এফ এক্স বলি, এখানে সরণকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি, একই কথা। এইটুকু আমরা বলতে পারি যে কাজ মানে হলো ভাইয়া বল গুণ সরণ, সহজ কথা। ওকে, তো আমরা যদি একটা গ্রাফ আঁকি, খেয়াল করো, আমরা যদি এখানে যদি একটা গ্রাফ আঁকি, এক্স অক্ষ বরাবর যদি আমরা এক্সের মান নেই, অর্থাৎ সরণ নেই, এবং ওয়াই অক্ষ বরাবর যদি আমরা বল নেই, এফ নেই, তাহলে খেয়াল করো কাজ মানে কিন্তু হলো বল গুণ সরণ। এটা কোন ধরনের কাজের ক্ষেত্রে? ধ্রুব বল কর্তৃক কাজের ক্ষেত্রে। ওকে, তো ধ্রুব বল তার মানে এখানে বলটা হলো ধ্রুবক, তার মানে এখানে কি বলের মান কি পরিবর্তনশীল? না, তাহলে এখানে কিন্তু বলের মান ফিক্সড। আর যেহেতু বলের মান ফিক্সড এবং বলকে আমরা ওয়াই অক্ষ বরাবর নিয়েছি, তার মানে এফকে মনে মনে তুমি এখন ওয়াই চিন্তা করো। তাহলে বলো ওয়াইয়ের মান ফিক্সড হলে বলো সেই গ্রাফটা কীরকম হবে? এক্স অক্ষের সমান্তরাল হবে, কারণ আমরা জানি যে ওয়াইয়ের মান সমান হইতে গেলে, অর্থাৎ এক্স অক্ষের যে সমান্তরাল রেখা, সেই রেখার প্রত্যেকটা বিন্দুতে কিন্তু ওয়াইয়ের মান ফিক্সড। এই যে দেখো এখানে ওয়াইয়ের যে মান, এখানেও আলটিমেটলি ওয়াইয়ের মান হলো তোমার সেম। অর্থাৎ এক্স অক্ষের যে সমান্তরাল যে রেখা, এক্স অক্ষের সমান্তরাল রেখায় তোমার আলটিমেটলি কি হবে? ওয়াইয়ের মানটা হলো তোমার ফিক্সড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে খেয়াল করো, তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখায় যদি ওয়াইয়ের মান যদি ফিক্সড আসে, তাহলে ওয়াই অক্ষ বরাবর আমরা বলকে নিয়েছি, তার মানে এই গ্রাফ থেকে আমরা বুঝাচ্ছি যে আমাদের বল হলো ফিক্সড। তার মানে এটা হলো ধ্রুব বল, কারণ বলকে ওয়াই অক্ষ বরাবর নিয়েছি, আর এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা, সেখানে ওয়াইয়ের মান ফিক্সড, তার মানে এখানে বল ফিক্সড। তো এটা যদি তাহলে বল হয়, তাহলে এখানে ধ্রুব বল কর্তৃক কাজের ক্ষেত্রে যদি বল বনাম সরণের লেখচিত্র যদি এরকম হয়, তাহলে কাজ মানে তো বল গুণ সরণ। তাহলে খেয়াল করো, কাজ মানে যেহেতু বল গুণ সরণ, বলো বল কি? বল কিন্তু, আমি যদি এখান থেকে একটা লম্ব আঁকি, তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো, এই ক্ষেত্রে বল কিন্তু হলো এই আয়তের কিন্তু প্রস্থ, আর সরণ কিন্তু তখন দেখো এই আয়তের কিন্তু দৈর্ঘ্য হয়ে যাবে, কারণ সরণকে তো আমরা এক্স দ্বারা প্রকাশ করতেছি এবং এক্স অক্ষ বরাবর, তার মানে সরণ হলো এটা, আর বলকে ওয়াই অক্ষ বরাবর প্রকাশ করতেছি, বলের মান হলো এটা। তাহলে খেয়াল করো, কাজ মানে যেহেতু বল গুণ সরণ, তাহলে তখন অটোমেটিক কিন্তু বলটা কি হয়ে যাবে? এই আয়তের প্রস্থ হয়ে যাবে হলো বল, এবং এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হয়ে যাবে হলো এই সরণ। তার মানে কাজ মানে হলো বল গুণ সরণ, তাহলে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হয়ে যাবে হলো সরণ, আর প্রস্থ হয়ে যাবে হলো বল। তাহলে বলো বল গুণ সরণ বলতে এখানে কিন্তু এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বোঝাচ্ছে, তাই না? যে এই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বলো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কি? ক্ষেত্রফল। অর্থাৎ তাহলে এখান থেকে বলতে পারি যে বল বনাম সরণ এই লেখচিত্রের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটাই কিন্তু অ্যাকচুয়ালি কী নির্দেশ করে? কাজ নির্দেশ করে। তাহলে খেয়াল করে দেখো যে বল বনাম সরণ, এটার যদি আমরা একটা লেখচিত্র আঁকি, সেই লেখচিত্রের ক্ষেত্রফলটাই কিন্তু দিন শেষে কাজ নির্দেশ করতেছে, ডাব্লিউ। হ্যাঁ, হ্যাঁ, বল এবং
উপাংশের সরণের ডট গুণ। ওকে জিবু, ক্লাস কবে কবে হয়? আচ্ছা, আমাদের যে গ্রুপের দেখবা যে প্রত্যেকটা গ্রুপের কেমিস্ট্রি গ্রুপ আর ফিজিক্স যে গ্রুপটা, গ্র্যাভিটি মেইন গ্রুপটা, দেখবা যে গ্রুপের কাভার ফটোতে রুটিন দেওয়া আছে, ঠিক আছে? তারপরও যদি না হয় তুমি আমাকে নক টক দিলে আমি তোমাকে রুটিনটা দিয়ে দিতে পারবো, বাট কাভার ফটোতেই রুটিন দেওয়া আছে। ওকে, তো তার মানে খেয়াল করতেছো তাহলে বল বনাম সরণ এই লেখচিত্রের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটাই কিন্তু দিন শেষে কাজ নির্দেশ করে। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এবার আসো তাহলে আমরা এখন পরিবর্তনশীল বল কর্তৃক কাজটা দেখে ফেলি। ওকে, তাহলে আমরা একটা জিনিস শিখে ফেললাম যে বল বনাম সরণ লেখচিত্রের ক্ষেত্রফলটাই কাজ নির্দেশ করে। এটা একটু বোঝানোর জন্য আমি তোমাদেরকে গ্রাফটা আঁকছিলাম। এখন আসো, এখন যদি আমরা, আচ্ছা আমি এইভাবে এঁকে ফেলি। এখন যদি আমরা পরিবর্তনশীল বল কর্তৃক কৃত কাজ নিয়ে আমরা চিন্তা করি, ধরো পরিবর্তনশীল বল, তাহলে এক্স অক্ষ বরাবর সে আগের মতোই আমরা সরণ নিচ্ছি, আর ওয়াই অক্ষ বরাবর সে আগের মতোই আমরা বল নিচ্ছি। তাহলে এখন বল বনাম সরণের লেখচিত্র সবই সেম থাকবে, কিন্তু এবার আমাদের বলটা হবে পরিবর্তনশীল বল। তার মানে এবার কিন্তু আর বলের মান ফিক্সড না, ঠিক আছে? তাহলে এইবার ধরো আমাদের গ্রাফটা এরকম কিছু একটা আসছে, ধরো এরকম কিছু একটা আসছে। কারণ কি, বুঝতেই পারতো এখানে কিন্তু এখন বলের মান ফিক্সড না, বলটা কিন্তু পরিবর্তনশীল। অর্থাৎ বলকে যেহেতু এখন আমি ওয়াই অক্ষ বরাবর নিয়েছি, তার মানে সোজা বাংলায় হলো এখন ওয়াইয়ের মান ফিক্সড না। আর ওয়াইয়ের মান ফিক্সড না মানে এবার আর গ্রাফটা এক্স অক্ষের তাহলে আর সমান্তরাল সরলরেখা আসবে না, কারণ এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে ওয়াইয়ের মানটা ফিক্সড থাকে। কিন্তু এবার যেহেতু বলের মানটা পরিবর্তনশীল, তাহলে এবার আর জিনিসটা এক্স অক্ষের সমান্তরাল থাকতেছে না। তাহলে এবার ধরো আমাদের গ্রাফটা এরকম একটা বক্ররেখা আসতেছে, ধরো এরকম একটা বক্ররেখা আসতেছে। তাহলে এবার যদি আমাদের গ্রাফটা এরকম একটা বক্ররেখা যদি আসে, তাহলে এবার তো বুঝতেই পারছো যে ভাইয়া তাহলে বলের মানটা তো পরিবর্তনশীল, কারণ আপনি বলকে নিছেন হলো ওয়াই অক্ষ বরাবর, আর ওয়াইয়ের মান চেঞ্জ হয় বলেই তো আলটিমেটলি গ্রাফটা উপরে নিচে যাচ্ছে। তার মানে এখানে বলটা পরিবর্তনশীল, ঠিক আছে? কিন্তু আমরা তো একটু আগে শিখে আসছি যে বল পরিবর্তনশীল হোক বা ধ্রুবক থাকুক, আমরা জানি যে বল বনাম সরণ এই লেখচিত্রের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল মানেই কিন্তু আসলে কাজ। তাহলে বল বনাম সরণ লেখচিত্রের ক্ষেত্রফল মানেই কিন্তু আসলে কাজ। তো এবার এটা পরিবর্তনশীল বলই হোক বা ধ্রুব বলই হোক, ক্ষেত্রফলটাই কিন্তু কাজ নির্দেশ করবে। তাহলে এবার বলো, এরকম একটা বক্ররেখার ক্ষেত্রফল বের করার উপায়টা কি? তাহলে আমাকে বলো যে এরকম একটা বক্ররেখার ক্ষেত্রফল উপায়টা কি? আচ্ছা, একজন বলতেছে ইংলিশ টার্ম। ওকে, এটা হলো ফোর্স আর এটা হলো ডিসপ্লেসমেন্ট। সরণের ইংলিশ হলো তোমার ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্স ভার্সাস ডিসপ্লেসমেন্টের আমি গ্রাফ আঁকছি, সেই গ্রাফটার যে এরিয়া বা ক্ষেত্রফল সেটাই হলো তোমার কাজ বা ওয়ার্ক নির্দেশ করে, ঠিক আছে? তো এইটুকু মনে হয় আমরা বুঝতে পারছি। তাহলে এবার বুঝতেই তো পারতেছো যে এবার যদি এটা যদি একটা পরিবর্তনশীল বল হয়, এবার কিন্তু আর রেখাটা এক্স অক্ষের সমান্তরাল হবে না, এবার কিন্তু এটা একটা বক্ররেখা হবে, কারণ ওয়াইয়ের মান পরিবর্তনশীল। কারণ ওয়াই অক্ষ বরাবর বল নিয়েছি, তার মানে ওয়াইয়ের মানটা এবার চেঞ্জ হবে। ওকে, তাহলে এবার যদি আমি ক্ষেত্রফল আঁকতে চাই, আগে আমি ফার্স্টে লম্ব আঁকি। এক্স অক্ষের উপর আগে ওইখান থেকে ওর দুইটা প্রান্তবিন্দু থেকে আগে লম্ব এঁকে নিই। তাহলে ওর দুইটা প্রান্তবিন্দু থেকে যদি আমরা লম্ব আঁকি, এটা একটু বর্ধিত করে দিই, ধরো এটাই এক্স অক্ষ ছিল। তাহলে ওর দুটো প্রান্তবিন্দু থেকে যদি লম্ব আঁকি, তাহলে এবার কিন্তু এইটুকু এরিয়ার কিন্তু তাহলে ক্ষেত্রফল বের করতে হবে, তাই না? এইটুকু এরিয়ার তাহলে ক্ষেত্রফলই তোমার কি নির্দেশ করবে? তোমার কাজ নির্দেশ করবে। ওকে, তো এখন আমরা আবার এখানে চলে আসি। তাহলে এই যে এইটুকু এরিয়ার যে ক্ষেত্রফল, যে ক্ষেত্রফলটা তোমার আলটিমেটলি কাজ নির্দেশ করতেছে, তাহলে এবার সেই ক্ষেত্রফলটাকে পাওয়ার জন্য আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এবার কি করতে হবে? এই ক্ষেত্রফলটাকে পাওয়ার জন্য আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া ইন্টিগ্রেশন করব, কেন করব? ইন্টিগ্রেশন মানে কি? ইন্টিগ্রেশন মানে হলো তুমি এখন এই ক্ষেত্রটাকে অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম তুমি সরু সরু মানে সরু সরু ফালিতে বিভক্ত করো, স্লাইস করো। ধরো এটা একটা স্লাইস, এটা একটা স্লাইস, এরকম করে তুমি জিনিসটাকে অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম স্লাইসে ভাগ করো। এমন সূক্ষ্ম সূক্ষ্ম স্লাইসে তুমি ভাগ করবা যেন প্রত্যেকটা সূক্ষ্ম সূক্ষ্ম স্লাইসের এবার প্রস্থটা যেন ডিএক্স পরিমাণ হয়। কি হয়? প্রস্থটা ডিএক্স পরিমাণ হয়। আর আমি এই স্লাইসের প্রস্থটা যত বেশি ছোট নিব, তত কিন্তু আমার বলের মান কিন্তু আর চেঞ্জ হবে না। খেয়াল করো, এই যে এই স্লাইসটার জন্য, খেয়াল করো এই স্লাইসটার জন্য প্রস্থ যদি ডিএক্স হয়, ডিএক্সের মান এতটাই ছোট যে তার জন্য দেখো এফটা কিন্তু অলমোস্ট তোমার এক্স অক্ষের সমান্তরাল হয়ে গেছে। অর্থাৎ এখানে জিনিসটা অনেকটা ধ্রুব বলের মতো আচরণ করতেছে। আবার এখানে যদি একটা স্লাইস নেই, খেয়াল করো
এখানে যদি ডিএক্স পরিমাণ যদি আমি স্লাইস নিয়ে নেই, তাহলে খেয়াল করো এইখানের সেই ডিএক্স পরিমাণ স্লাইস নেওয়ার কারণে বলটা কিন্তু অলমোস্ট তোমার এখন এক্স অক্ষে সমান্তরাল হয়ে গেছে। দ্যাট মিন্স বলের মান কিন্তু অলমোস্ট ফিক্সড হয়ে গেছে এইটুকু স্লাইসের জন্য। তার মানে এরকম যদি অসংখ্য স্লাইস যদি আমরা নেই এবং সেই অসংখ্য স্লাইসকে পরবর্তী যদি ইন্টিগ্রেশন করি, তাহলে এবার আমরা কি পাবো? টোটাল এরিয়া বা ক্ষেত্রফল পেয়ে যাব। আর এটা কেন করতে পারতেছি? কারণ প্রত্যেকটা স্লাইসের জন্য দেখো আমাদের বলের মান কিন্তু মোটামুটি ফিক্সড আসতেছে। আর আমরা জানি যে বলের মান যদি ফিক্সড আসে তাহলে কাজ বের করার সূত্র হলো বল গুণ সরণ। তাহলে এই ক্ষেত্রে বলের মান যদি এফ হয়, তাহলে বলো এই ক্ষেত্রে প্রত্যেকটা স্লাইসের জন্য কাজ হবে বল গুণ সরণ। এখানে ডিএক্স পরিমাণ সরণ হচ্ছে, এই কারণে প্রত্যেকটা স্লাইসের জন্য তোমার কাজ হবে হলো বল গুণ সরণ, অর্থাৎ এফ ইন্টু ডিএক্স হবে। এরকম অসংখ্য তাহলে এফ ইন্টু ডিএক্স আছে, এরকম সেইটাকে যদি পুরাটা পেতে চাই তখন আমাদেরকে আলটিমেটলি ইন্টিগ্রেশন করতে হবে, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ এফ ইন্টু ডিএক্স করলেই আলটিমেটলি আমি পুরো জিনিসটার ক্ষেত্রফল পাবো। আর এই পুরো জিনিসটার ক্ষেত্রফলটাই অ্যাকচুয়ালি কী হয়ে যাবে? কাজ হয়ে যাবে। তাহলে কি বুঝতে পারছো যে পরিবর্তনশীল বল কর্তৃক কাজ আমরা কিভাবে বের করি? যে আমরা ফার্স্টে গ্রাফ আঁকি, সেই গ্রাফ এঁকে তার সরু সরু করে স্লাইস নেই। এই স্লাইসগুলো কেন নেই? নিজেকে প্রশ্ন করবা সবসময় যে কেন নেই। ফিজিক্স জিনিসটা হলো, ফিজিক্স বা কেমিস্ট্রি যাই হোক, এগুলো সবসময় প্রশ্ন করবা যে কেন। কেন প্রশ্নটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তোমরা সবাই জানো যে ভাইয়া এখানে ইন্টিগ্রেশন করতে হয়, বাট আমি শিওর যে কোনো টিচার হয়তো বা আজ পর্যন্ত তোমাকে সুন্দরভাবে এক্সপ্লেন করে নাই যে কেন ইন্টিগ্রেশন করতে হয়। আমি তোমাকে এক্সপ্লেন করছি, কারণ এখানে ইন্টিগ্রেশন করলে সুবিধাটা হলো তুমি যত ক্ষুদ্র ক্ষুদ্র স্লাইস নিবা, প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র স্লাইসের জন্য দেখো তোমার বলের মানটা সমান আসতেছে, অর্থাৎ এক্স অক্ষে সমান্তরাল আসতেছে। আর বলের মানটা সমান আসার কারণে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র স্লাইসের জন্য তোমার বলটা ধ্রুব বল আসতেছে। আর যেই ধ্রুব বল চলে আসতেছে তখনই কেবলমাত্র তুমি লিখতে পারতেছো যে ধ্রুব বল কর্তৃক কাজ বের করার সূত্র হলো বল গুণ সরণ। আজকে যদি তুমি ক্ষুদ্র ক্ষুদ্র স্লাইস করে তুমি যদি ধ্রুব বল আনতে না পারতা, তুমি কিন্তু কখনোই লিখতে পারতা না যে কাজ মানে হলো বল গুণ সরণ বা এফ ইন্টু ডিএক্স। এই এফ ইন্টু ডিএক্স আনাই হয়েছে এই কারণে যেন ক্ষুদ্র ক্ষুদ্র ফালি বা ক্ষুদ্র ক্ষুদ্র স্লাইসের জন্য বলটা ধ্রুব চলে আসে এবং আমরা যেন লিখতে পারি যে এই ক্ষুদ্র স্লাইসের জন্য কাজ হলো এফ ইন্টু ডিএক্স। এটারই আমরা আবার বলি খুব ক্ষুদ্র পরিমাণ কাজ ডিডব্লিউ, অর্থাৎ এখান থেকে আসছে যে ডিডব্লিউ ইজ ইকাল টু এফ ইন্টু ডিএক্স। পরে এটাকে আমরা দুই সাইডে ইন্টিগ্রেশন করে দিই, দুই সাইডে ইন্টিগ্রেশন করলে এখান থেকে আমরা টোটাল কাজ পেয়ে যাই। ক্লিয়ার? তার মানে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এক্স্যাক্টলি, হ্যাঁ ঠিক আছে। তো আমি তোমাদেরকে মনে হয় বুঝাতে পেরেছি ইনশাল্লাহ। তাহলে এইটুকু জিনিস আমরা বুঝছি। তাহলে এবার আসো, এই পরিবর্তনশীল বল কর্তৃক কাজের মধ্যে আমাদেরকে এখন দুইটা জিনিস পড়তে হবে। একটা হলো স্প্রিংয়ের জন্য কাজ, স্প্রিং ধ্রুবক জিনিসটাকে, এগুলো আমরা এখন খুব সুন্দরভাবে জানবো এবং ডিটেলসে পড়বো। স্প্রিং ধ্রুবকের আজকে কিছু ম্যাথ করাবো, ভার্সিটিতে আসা কিছু ম্যাথ করাবো। তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবা যে আমার ক্লাসগুলোকে আসলে করা উচিত কি উচিত না। আশা করি পরের ক্লাসে তোমরা সবাই তো ক্লাস করবাই, সাথে হলো তোমরা অবভিয়াসলি তোমাদের ফ্রেন্ডদেরকেও হলো মেনশন দিবা। ঠিক আছে? তাহলে এবার আসো স্প্রিং বল কর্তৃক কাজ পড়বো আর মহাকর্ষ বল কর্তৃক কাজ পড়বো। তাহলে তোমরা বুঝবা যে আমাদের ক্লাসগুলো কত বেশি ইফেক্টিভ হবে। এবং আমি শিওর যে এত ডিটেলসে তোমাদের পেইড কোর্সেও কোথাও পড়ায় না। ঠিক আছে? কারণ পেইড কোর্সগুলোতে তোমার খুব দ্রুত সিলেবাস শেষ করতে হয়, সেখানেও এত ডিটেলসে অ্যাকচুয়ালি তোমাদেরকে পড়াবে না। ঠিক আছে? যাই হোক, তো এবার আসো তাহলে পরিবর্তনশীল বল কর্তৃক কৃত কাজ। তো প্রথমে আসা হলো তোমার স্প্রিংয়ের কাজ। তাহলে স্প্রিংয়ের উপর কৃত কাজ, তাহলে স্প্রিংয়ের উপর কৃত কাজ। তো খেয়াল করো, তাহলে এই যে আমরা যে স্প্রিংয়ের উপরে যে কৃত কাজ যে পড়তে চাচ্ছি, তাহলে স্প্রিং ধ্রুবক, তাহলে ফার্স্টে আগে আমাদেরকে আলোচনা করতে হবে যে হোয়াট ইজ স্প্রিং ধ্রুবক বা স্প্রিং কনস্ট্যান্ট বলতে কী বোঝায়। ওকে, স্প্রিং ধ্রুবক জিনিসটা হলো, ধরো এখানে একটা স্প্রিং আছে, এটা একটা নর্মাল একটা স্প্রিং। তুমি এই সেম স্প্রিংটাকে তুমি মনে করো এফ পরিমাণ বল প্রয়োগ করছো, এই সেম স্প্রিংয়ের উপরে এফ পরিমাণ বল প্রয়োগ করার কারণে স্প্রিংটা মনে করো এখন প্রসারিত হয়ে এইটুকু হয়ে গেছে। তাহলে স্প্রিংয়ের নর্মাল দৈর্ঘ্য ছিল এইটুকু, বাট তুমি সেই স্প্রিংটার উপরে এফ পরিমাণ বল প্রয়োগ করার কারণে সেই স্প্রিংয়ের দৈর্ঘ্যটা মনে করো তোমার এখন এইটুকু হয়ে গেছে। তাহলে বলো এখানে স্প্রিংয়ের তাহলে কতটুকু দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে? যদি আমাকে এখন বলো যে এখানে স্প্রিংয়ের কতটুকু দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে, আমি বলতে পারি না যে এখানে স্প্রিংয়ের এইটুকু পরিমাণ দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে। তাহলে স্প্রিংয়ের যতটুকু দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে সেটাকে আমরা কি বলতে পারি? এক্স বলতে পারি। ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলতে পারি হলো স্প্রিংয়ের দৈর্ঘ্যের পরিবর্তন।
তাহলে এখানে এক্স কিন্তু আলটিমেটলি কিন্তু দৈর্ঘ্য না, এটা কিন্তু দৈর্ঘ্যের পরিবর্তন। খুবই ইম্পর্ট্যান্ট বেসিক, মনে রাখতে হবে যেখানে এক্স কিন্তু দৈর্ঘ্যের পরিবর্তন, নট দৈর্ঘ্য, দৈর্ঘ্যের পরিবর্তন। তার মানে এই স্প্রিংয়ের উপরে এফ পরিমাণ বল প্রয়োগ করার কারণে তার দৈর্ঘ্য এক্স পরিমাণ বেড়ে গেছে, বা তার দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে এক্স। ঠিক আছে, তাহলে এবার আমারে বলো, তাহলে খেয়াল করো, এক্স মিটার দৈর্ঘ্য পরিবর্তনের জন্য আমরা স্প্রিংয়ের উপরে এফ পরিমাণ বল প্রয়োগ করেছি। তাহলে 1 মিটার দৈর্ঘ্য পরিবর্তনের জন্য, অর্থাৎ প্রতি 1 মিটার দৈর্ঘ্য পরিবর্তনের জন্য তাহলে স্প্রিংয়ের উপর প্রযুক্ত বল কত? F/x। তাহলে প্রশ্ন মতে এই যে প্রতি 1 মিটার দৈর্ঘ্যের পরিবর্তনের জন্য স্প্রিংয়ের উপরে আমরা যতটুকু বল প্রয়োগ করি সেই বলটাকেই তোমার কি বলে? স্প্রিং ধ্রুবক বলে। তাহলে মনে রাখতে হবে যে প্রতি 1 মিটার দৈর্ঘ্য পরিবর্তনের জন্য আমরা স্প্রিংয়ের উপরে যেই পরিমাণ বল প্রয়োগ করি সেই বলটাকে কি বলা হয়? স্প্রিং ধ্রুবক বলা হয়। অর্থাৎ এটাই হলো আমাদের সূত্রের স্প্রিং ধ্রুবক। ঠিক আছে, তাহলে স্প্রিং ধ্রুবকের সংজ্ঞাটা কি? প্রতি 1 মিটার বা প্রতি একক দৈর্ঘ্যের পরিবর্তনের জন্য যেই পরিমাণ বল প্রয়োগ করা হয় সেই পরিমাণ বলকেই কি বলা হচ্ছে? স্প্রিং ধ্রুবক বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা মনে হয় এইটুকু বুঝতে পেরেছি। তাহলে এটাকেই আবার আমরা স্প্রিং ধ্রুবক কে বলি। এই কারণে আমাদের দেখো সূত্রটা চলে আসছে যে কে ইজ ইকাল টু F/x, অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যের পরিবর্তনের জন্য কোনো একটা স্প্রিংয়ের উপরে আমরা যেই পরিমাণ বল প্রয়োগ করি সেই পরিমাণ বলকেই কি বলা হয়? স্প্রিং ধ্রুবক বলা হয়। ঠিক আছে, তাহলে আশা করি এইটুকু জিনিস আমরা বুঝতে পারছি। এখান থেকে আমাদের সেই সূত্রটা আসছে যে F ইজ ইকাল টু KX, সূত্রটা চলে আসছে। তাহলে বলো তো স্প্রিং ধ্রুবকের এককটা কি হবে? দেখো, স্প্রিং ধ্রুবকের এককটা হবে বলের একক ডিভাইডেড বাই হলো তোমার সময়ের একক, বলের একক ডিভাইডেড বাই হলো দৈর্ঘ্যের একক। তো বলের একক কি? নিউটন। আর দেখো দৈর্ঘ্যের একক হলো মিটার, তাহলে স্প্রিং ধ্রুবকের একক হলো নিউটন পার মিটার। ঠিক আছে, তাহলে খেয়াল করছো যে প্রতি একক দৈর্ঘ্য পরিবর্তনের জন্য স্প্রিংয়ের উপরে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় তাকেই স্প্রিং ধ্রুবক বলে। আর স্প্রিং ধ্রুবকের একক হলো, তার মানে হলো বলের একক ডিভাইডেড বাই দৈর্ঘ্যের একক, অর্থাৎ নিউটন পার মিটার। আর এটাকেই তোমার এই পাশে নিয়ে আসলে এই সূত্রটাই তোমার হয়ে যায় F ইজ ইকাল টু KX, যেই সূত্রটা আমরা অনেকবার পড়ছি। বাট হয়তো বা অনেকেরই স্প্রিং ধ্রুবকের বেসিকটা ক্লিয়ার ছিল না। বাট আজকের পরে আশা করি তোমরা স্প্রিং ধ্রুবকের বেসিকটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, যে স্প্রিং ধ্রুবক জিনিসটা তার মানে বুঝতে পারছো যে কিছুই না, খুবই ইজি জিনিস। প্রতি একক দৈর্ঘ্য পরিবর্তনের জন্য কোনো একটা স্প্রিংয়ের উপরে যেই পরিমাণ বল প্রয়োগ করা হয় সেটাই স্প্রিং ধ্রুবক। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো কে তো স্প্রিং ধ্রুবক, এফ কি? প্রযুক্ত বল। বলো তো এক্সের পরিচয় কি? ঝটপট লেখো, তোমরা দেখি একটু কমেন্টে লেখো এখানে এক্স কি দৈর্ঘ্য নাকি দৈর্ঘ্যের পরিবর্তন। জাস্ট এই বেসিকটি একটু আমাকে কমেন্টে তোমরা লেখো যে স্প্রিং ধ্রুবকের সূত্রের যে এক্স, সেই এক্সটা কি স্প্রিংয়ের দৈর্ঘ্য নাকি সেই এক্সটা স্প্রিংয়ের দৈর্ঘ্যের পরিবর্তন বোঝাচ্ছে। এটা একটু একজন লেখো কমেন্টে, দেখি তোমরা কমেন্টে একটু লেখো, আমি একটু দেখতে চাচ্ছি যে এক্সের পরিচয়টা কি। এটা কি স্প্রিংয়ের দৈর্ঘ্য নাকি দৈর্ঘ্যের পরিবর্তন? চেঞ্জ ইন লেন্থ। ওকে, তোমরা হলো একজন বলতে পেরেছ, হ্যাঁ, যে দৈর্ঘ্যের পরিবর্তন। আসিফ বলেছ হ্যাঁ দৈর্ঘ্যের পরিবর্তন, এক্স্যাক্টলি এই বেসিকটা তোমরা সবাই মনে রাখবা, যে তার মানে স্প্রিং ধ্রুবক সূত্রের বাই যে ফিজিক্যাল টু কে এক্স সূত্রের যে এক্স, সেই এক্সটা কিন্তু স্প্রিংয়ের দৈর্ঘ্য না, নট দৈর্ঘ্য, এটা কিন্তু দৈর্ঘ্যের পরিবর্তন। খুবই ইম্পর্ট্যান্ট একটা বেসিক, দৈর্ঘ্যের পরিবর্তন, যে কতটুকু দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি। এবার অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া কি বলে, আচ্ছা আজকে তো স্ক্রিনশট নেওয়া হয় না, যাই হোক আজকে একটু মন টন খারাপ ছিল তোমাদের অ্যাটেন্ডেন্স দেখে। ঠিক আছে, যাই হোক আমি নিলাম এখন। তো এখন অনেকে প্রশ্ন করতে পারো, একটা বিখ্যাত অনেকের প্রশ্ন আসে, আচ্ছা এটা এখানেই লিখি, জায়গা আছে। অনেকে প্রশ্ন এইভাবে করো যে ভাইয়া এফ ইজিক্যাল টু তাহলে মাইনাস কে এক্স কখন আসে, মানে এফ ইজিক্যাল টু মাইনাস কে এক্স কখন আসে। অনেকে, আমি জানি প্রশ্নটা অনেকের মাথায় অলরেডি ঘুরতেছে যে ভাইয়া প্লাস কে এক্স তো বুঝছি, যে আমরা যদি বাইরে থেকে এফ পরিমাণ বল প্রয়োগ করি তাহলে এফ ইজিক্যাল টু কে এক্স আসে, তাহলে মাইনাস কে এক্স কখন আসে? আচ্ছা, মাইনাস কে এক্সটা আসে, খেয়াল করো, ধরো এটা যদি একটা স্প্রিং হয়, তোমরা ছোটোবেলায় দেখছো একটা স্প্রিংকে যদি তুমি টান দিয়ে লম্বা করতে চাও, দেখবা
এই স্প্রিংটা তোমার উপরে কিন্তু বল প্রয়োগ করে। তুমি যখন স্প্রিংটাকে টান দিয়ে লম্বা করতে চাও, সবসময় দেখবা যে আমাদের উপরে একটা অদৃশ্য একটা বল কাজ করতেছে, যেই বলটা চাচ্ছে স্প্রিংটাকে আবার সংকুচিত করে ফেলার জন্য, তাই না? যে একটা স্প্রিংকে ধরে টান দিলে স্প্রিংটা চাচ্ছে এটারে আবার সংকুচিত করে ফেলার জন্য। বা তুমি যদি একটা স্প্রিংকে সংকুচিত করে ফেলো, দেখবা যে স্প্রিংটা চাচ্ছে তোমার হাতের উপরে বল প্রয়োগ করে জিনিসটাকে আবার বড় করতে চাচ্ছে। খেয়াল করে দেখো, তোমরা এটা সবাই করছো যে স্প্রিংটাকে যখন চাপ দিছি, স্প্রিংটা আমার বিপরীত দিকে বল প্রয়োগ করতেছে জিনিসটা প্রসারিত করার জন্য। আবার স্প্রিংটাকে যখন আমরা টান দিয়ে প্রসারিত করতেছি, স্প্রিংটা তখন আমাদের উপর বল প্রয়োগ করতেছে ওটাকে আবার ছোট করার জন্য। খেয়াল করছো না? তাহলে এই যে একটা স্প্রিংয়ের দৈর্ঘ্য পরিবর্তন করতে গেলে আমরা যেটুকু পরিমাণ বল প্রয়োগ করি, স্প্রিংটা করে কি জানো? ওই বলের সমপরিমাণ আরেক ধরনের বল প্রয়োগ করে। সেই বলটাই কিন্তু আমরা আমাদের হাতের উপরে ফিল করি যা আমাদেরকে ও টানতেছে। সেই বলটাকে তোমার বলা হয় স্প্রিংয়ের প্রত্যয়নী বল। অর্থাৎ কোনো একটা স্প্রিংয়ের উপরে যদি আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করি, তাহলে স্প্রিংটাও তার বিপরীত দিকে আরেকটা বল প্রয়োগ করে, যেই বলের মানটা আমাদের প্রযুক্ত বলের সমান কিন্তু দিক বিপরীত। সেই বলটাকে বলা হয় স্প্রিংয়ের নিজস্ব বল বা প্রত্যয়নী বল। আর খেয়াল করে দেখো, প্রত্যয়নী বল যেদিকে কাজ করে, স্প্রিংয়ের অ্যাকচুয়ালি সরণ হয় কোন দিকে? তার উল্টা দিকে। যেমন এই এক্সাম্পলে খেয়াল করো, এই এক্সাম্পলে স্প্রিংটা কিন্তু প্রসারিত হচ্ছে, তার মানে স্প্রিংয়ের সরণ হচ্ছে কিন্তু আমাদের দিকে, মানে আমরা যেদিকে সরণ করতে চাচ্ছি স্প্রিংটার সেদিকেই সরণ হচ্ছে। কিন্তু প্রত্যয়নী বল কাজ করতেছে কিন্তু বিপরীত দিকে, কারণ স্প্রিং চাচ্ছে এটাকে আবার সংকুচিত করতে। তাহলে খেয়াল করো, স্প্রিং চাচ্ছে সংকুচিত করতে প্রত্যয়নী বল, বাট সরণ কিন্তু ওর বিপরীত দিকে হয়েছে। এই কারণে প্রত্যয়নী বলের সাপেক্ষে কিন্তু জিনিসটা কিন্তু নেগেটিভ চলে আসে। বুঝতে পারছো? তাহলে এফ ইজিক্যাল টু তখন মাইনাস কে এক্স চলে আসে। আবার আমরা যখন কোনো একটা স্প্রিংকে সংকুচিত করতে চাই, তখন কিন্তু আলটিমেটলি স্প্রিংটা সংকুচিতই হয়। তার মানে আমরা যেটা চাই সেটাই হচ্ছে, কিন্তু প্রত্যয়নী বল কিন্তু তার বিপরীতে কাজ করে। তার মানে ওই ক্ষেত্রেও কিন্তু প্রত্যয়নী বল চাচ্ছে স্প্রিংটাকে বড় করতে, বাট আলটিমেটলি কিন্তু স্প্রিংটা সংকোচন হচ্ছে। তার মানে প্রত্যয়নী বল যেদিকে কাজ করে, স্প্রিংয়ের সরণ সবসময় তার বিপরীত দিকে হয় বলেই আলটিমেটলি এখানে মাইনাস চলে আসছে। কারণ এটা বোঝায় যে প্রত্যয়নী বলের সাথে স্প্রিংয়ের যে দৈর্ঘ্যের পরিবর্তন, এই সম্পর্কটা হলো নেগেটিভ আর কি, একটা মানে উল্টো বিপরীত দিকে সম্পর্ক। ঠিক আছে? এই কারণে বুঝতে পারতেছো যে তাহলে এফ ইজিক্যাল টু মাইনাস কে এক্স এই সূত্রটা কখন অ্যাপ্লাই করবা? যখন প্রত্যয়নী বল বুঝাবে। আর শুধু এফ ইজিক্যাল টু কে এক্স কখন অ্যাপ্লাই করবা? যখন বাইরে থেকে প্রযুক্ত বল বুঝাবে। মানে আমরা বাইরে থেকে যদি বল প্রয়োগ করি তার জন্য এফ ইজিক্যাল টু কে এক্স হবে, আর স্প্রিংয়ের প্রত্যয়নী বলের জন্য কি হয়ে যাবে? এফ ইজিক্যাল টু মাইনাস কে এক্স হয়ে যাবে। ঠিক আছে? ওকে। তিথি বলতেছো ভাই এক্সাম কোন টপিক্সের উপরে হবে? এক্সাম হলো এই যে এই সপ্তাহে আমি যা যা পড়িয়েছি আর কি। ঠিক আছে? এই সপ্তাহে আমি তোমাদেরকে কি পড়ালাম? কাজ শক্তি ক্ষমতার প্রথম ক্লাস, এবং এটা আজকে হলো সেকেন্ড ক্লাস। তো এই দুই ক্লাসের উপরে, এই দুই ক্লাসে কাজ রিলেটেড যা যা পড়াতে পারবো তার উপরেই হলো আমরা এক্সাম নেব। ঠিক আছে? আলভি বলতেছে আমরা যখন স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করি তখন সেটা কম হয়, অর্থাৎ কমে যায় আর কি। এক্স্যাক্টলি, মানে বোঝাচ্ছে যে প্রত্যয়নী বল এবং হলো স্প্রিংয়ের যে দৈর্ঘ্যের পরিবর্তন সেটা বিপরীতমুখী আর কি, এই জন্য মাইনাস। ঠিক আছে? ওকে, তাহলে এবার আমরা বুঝতে পারছি সূত্র কখন এরকম আসে। এখন তাহলে বলো তো, স্প্রিং ধ্রুবকের জন্য আলটিমেটলি আমরা যে পরিমাণ বল প্রয়োগ করি, ওই যে বলতেছে এফ ইজিক্যাল টু কে এক্স, বলো এই বলটা কি পরিবর্তনশীল বল না? এক্স্যাক্টলি, এই বলটা কিন্তু এখন আমাদের পরিবর্তনশীল বল। কেন? কারণ দেখো, স্প্রিং ধ্রুবকের জন্য আমরা বাইরে থেকে যেই পরিমাণ বল প্রয়োগ করি সেই বলটা কিন্তু আলটিমেটলি স্প্রিংয়ের দৈর্ঘ্যের যে পরিবর্তন হয় তার সাথে কিন্তু সমানুপাতিক সম্পর্ক। কারণ স্প্রিং ধ্রুবক তো ধ্রুবক, এটা একটা নির্দিষ্ট স্প্রিংয়ের জন্য তোমার ফিক্সড আর কি। তো স্প্রিং ধ্রুবককে যদি বাইরে বের করে নিয়ে আসি, দেখো আমাদের প্রযুক্ত বলটা কিন্তু স্প্রিংয়ের দৈর্ঘ্যের পরিবর্তনের সাথে সমানুপাতিক। তার মানে আমরা যত বেশি স্প্রিংয়ের দৈর্ঘ্যের পরিবর্তন করতে যাব, আমাদেরকে বলটা তত বেশি দিতে হবে। তার মানে বোঝাচ্ছে যে এবার কিন্তু বলটা ফিক্সড না, তার মানে বলটা কিন্তু পরিবর্তনশীল। তার মানে স্প্রিং ধ্রুবকের জন্য প্রযুক্ত যে বলটা বা স্প্রিংয়ের যে প্রত্যয়নী বল যেটাই চিন্তা করো সেটা কিন্তু পরিবর্তনশীল বল, কারণ এই বলটা এখন স্প্রিংয়ের দৈর্ঘ্যের পরিবর্তনের উপর নির্ভর করে। দৈর্ঘ্যের পরিবর্তন যদি 1 মিটার হয় তাহলে এফের মান একরকম আসবে, এক্সের মান যদি তোমার 2 মিটার হয় তাহলে এফের আরেক রকম মান আসবে, 3 মিটার হলে আরেক রকম মান আসবে। ব্যাপারটা এইরকম আর কি। ঠিক আছে? ওকে,
তাহলে আমরা বুঝলাম যে এই বলটা তার মানে পরিবর্তনশীল বল। তাহলে এই পরিবর্তনশীল বল কর্তৃক এখন আমাদেরকে কৃত কাজ দেখতে হবে। তাহলে বলো এই পরিবর্তনশীল বল কর্তৃক তোমার কৃত কাজ কত, এটাই এখন আমরা দেখব। তো প্যারা নাই, তাহলে আমরা পরিবর্তনশীল বল কর্তৃক কৃত কাজটা আমরা একটু দেখে ফেলি। এইটুকু মুছে দেই। তাহলে স্প্রিংয়ের পরিবর্তনশীল বল, তাহলে এটা কর্তৃক কৃত কাজ। তো খেয়াল করো, তাহলে পরিবর্তনশীল বল কর্তৃক কৃত কাজ। আচ্ছা, এখান থেকে লেখা শুরু করি। তাহলে এটা মানে কি বোঝায়? এটা মানে হলো তোমাদেরকে আলটিমেটলি হলো বুঝায় যে এফ ইজিক্যাল টু তোমাদের কত আসে, কে এক্স আসে। ঠিক আছে, তাহলে এফ ইজিক্যাল টু তোমার আলটিমেটলি কে এক্স আসে, এটা একটা পরিবর্তনশীল বল। তাহলে পরিবর্তনশীল বল কর্তৃক কৃত কাজ আমরা একটু আগে জেনে আসছি যে ডি ডব্লিউ, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, এটা ইজিক্যাল টু এফ ইন্টু ডিএক্স। আমরা পরে আসছি যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স এটা মানে কি, এটা মানে হলো এক্স, আমরা সবাই জানি। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ মানে কি, ডাব্লিউ, তাই না? কারণ ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে যদি এক্স হয়, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ মানে ডাব্লিউ হবে। আর এখানে এফ এর বদলে আমরা এই মানটা বসায় দেই যে কে এক্স ডিএক্স। এখন এখানে কে তো ধ্রুবক, তো আমরা সবাই জানি যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ধ্রুবকটাকে আমরা কি করি, বাইরে বের করে নিয়ে আসি। তাহলে এখান থেকে কেটাকে যদি আমরা আলটিমেটলি বাইরে বের করে নিয়ে আসি, তাহলে এটা হয়ে যাবে এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আলটিমেটলি কত হয়ে যাবে, এক্স ডিএক্স হয়ে যাবে। এখন তোমরা বাকিটা নিশ্চয়ই জানো যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা বের করার সূত্র কি? এটা বের করার সূত্র হলো এক্স টু দি পাওয়ার, সূত্রটা হবে এন প্লাস ওয়ান, আর নিচেও হয়ে যাবে তোমার কত, এন প্লাস ওয়ান, তাই না? যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা ইজ ইকুয়াল টু হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স তাহলে কত হবে, কে ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান মানে হলো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হলো টু। তার মানে এটা আলটিমেটলি চলে আসবে হাফ কে এক্স স্কোয়ার। এটাই হলো তোমার স্প্রিংয়ের উপর প্রযুক্ত কৃত কাজ। কারণ আমরা যদি স্প্রিংয়ের উপরে বল প্রয়োগ করি, সেই বলটার কারণে কিন্তু আমরা অ্যাকচুয়ালি স্প্রিংয়ের উপরে কাজ করি, এবং সেই স্প্রিংয়ের উপর পরিবর্তনশীল বল কর্তৃক কৃত কাজ বের করার সূত্র হলো হাফ কে এক্স স্কোয়ার। আবার এই সেম কাজটা হলো স্প্রিংয়ের প্রত্যয়নী বল কর্তৃক কৃত কাজও সেম। কারণ তোমরা তো জানো যে স্প্রিংয়ের প্রত্যয়নী বলের মানও তো তোমার সেমই হয়, জাস্ট খালি দিক বিপরীত। তাহলেই ডাব্লিউ ইজিক্যাল টু হাফ কে এক্স স্কোয়ার, এটাই হলো তোমার স্প্রিংয়ের পরিবর্তনশীল বল কর্তৃক কৃত কাজ, বা হলো তোমার স্প্রিংয়ের প্রত্যয়নী বল কর্তৃক কৃত কাজ। ঠিক আছে, ওকে। ঠিক আছে, দাঁড়া আমি ওকে একটু করে দেই, কমেন্টগুলোই ডিলিট করে দেই। ঠিক আছে, এরকম মাঝে মাঝে এরকম স্প্যামাররা চলে আসে আর কি। ঠিক আছে, যে রাষ্ট্রপতির নির্দেশ দিছে 5,000 টাকা। তোমাদেরকে একটা জিনিস সাবধান করি, এরকম বিভিন্ন স্প্যামিং যে নিউজগুলো আছে, ঠিক আছে, যে এই যে এটা এখানে ক্লিক করলে 5,000 টাকা, ওইখানে ক্লিক করলে 6,000 টাকা, হ্যান ত্যান, এগুলো কখনো ক্লিক করো না। কারণ অনেক সময় কিন্তু এগুলোকে হ্যাকাররা ইউজ করে। ওইখানে ক্লিক করলে তোমার নিজের অজান্তেই দেখবে যে তোমার ফেসবুক আইডির গুরুত্বপূর্ণ তথ্য, পাসওয়ার্ড হয়তোবা ওই হ্যাকারের কাছে চলে যেতে পারে। পরে সে কিন্তু তোমাকে এটা নিয়ে ব্ল্যাকমেল করতে পারে। কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের নিজেদের যে ফেসবুক আইডি, এখানে অনেক স্পর্শকাতর জিনিস থাকে, সবারই পার্সোনাল কিছু জিনিস থাকে, যেটা অবভিয়াসলি তুমি চাবা না অন্য কোনো মানুষের সাথে শেয়ার করতে। বাট কোনো কারণে যদি এই আইডিটা যদি ওদের কাছে চলে যায়, তখন কিন্তু তোমাকে পার্সোনাল জিনিসগুলো দেখায় কিন্তু ব্ল্যাকমেল করতে পারে। ঠিক আছে, তো এগুলো একটু সাবধান থাকবে। এরকম অনেকেই থাকে যে বুঝে না, কিছু বলদ টাইপের পোলাপাইন থাকে, এগুলো বুঝে না, এগুলো দেখে ওরা উল্টা আরও বেশি বেশি শেয়ার করে দেয়। ঠিক আছে, মানে যে শেয়ার করছে আমি ওকে দোষ দিচ্ছি না, ও বুঝা যায় যে ও যায় না, এগুলো শেয়ার করে নাই। ও হয়তো ভাবতেছে আসলে টাকা পাওয়া যায়, অ্যাকচুয়ালি কিছুই পাওয়া যায় না, এগুলো হলো স্প্যাম আর কি। কিন্তু এগুলো দিয়ে সবাই আলটিমেটলি বাস খায়। ঠিক আছে, ওকে। তো তাহলে বুঝতেই পারতেছো যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, এটা হলো তোমার স্প্রিংয়ের পরিবর্তনশীল বল কর্তৃক কৃত কাজ বা প্রত্যয়নী বল কর্তৃক কৃত কাজ। একজন প্রশ্ন করছে যে ভাইয়া প্রত্যয়নী বল কর্তৃক কাজ কি মাইনাস হবে? হ্যাঁ, তুমি যদি চিহ্ন সহ বসাও, যে তুমি যদি এফ ইজিক্যাল টু মাইনাস কে এক্স বসাও, তখন মাইনাস হতে পারে। বাট আলটিমেটলি ম্যাথের সময় তো আসলে আমরা মান নিয়ে চিন্তা করি, তো এই জন্য এটা ফ্যাক্ট করে না আসলে। হাফ কে এক্স স্কোয়ারটাই মনে রাখো, এটা সমস্যা না। ঠিক আছে, আমরা তাহলে এইটুকু জিনিস বুঝতে পেরেছি। এবার আসো আমরা স্প্রিং ধ্রুবকটা পড়ে ফেলছি, এখন আসো স্প্রিং ধ্রুবকের কিছু ম্যাথ করি, তাহলে আমাদেরকে বুঝতে সুবিধা হবে। ও
আরেকটা বেসিক জিনিস বলো তো, বিভব শক্তি মানে কি? বিভব শক্তি মানে হলো কৃতকাজ। কিন্তু তোমাদের কি 9-10-এর বেসিক মনে আছে যে কোনো একটা বস্তুর উপরে বিভব শক্তির কনসেপ্টটা একটু ক্লিয়ার করি আমরা, ঠিক আছে? অনেকের হয়তো বিভব শক্তির কনসেপ্ট ক্লিয়ার না, আমি একটু ক্লিয়ার করায় দেই। বিভব শক্তি মানে হলো কোনো একটা বস্তুর ভিতরে যেই পরিমাণ শক্তি জমা থাকে, আর আমরা কোনো একটা বস্তুর উপরে অ্যাকচুয়ালি যেই পরিমাণ কাজ করি সেই পরিমাণ কাজই হলো তোমার বস্তুর মধ্যে শক্তি আকারে জমা থাকে। অলওয়েজ মনে রাখবা, কোনো একটা বস্তুর উপরে তুমি যেই পরিমাণ কাজ করবা সেই পরিমাণ কাজই ওই বস্তুর মধ্যে শক্তি আকারে জমা থাকবে, আর সেই শক্তিটাকেই তোমার কি বলা হয়? বিভব শক্তি বলা হয়। দ্যাট মিন্স এই যে এখানে আমরা যা পড়লাম যে পরিবর্তনশীল বল কর্তৃক কৃত কাজ হাফ কে এক্স স্কোয়ার, এটা মানেও আবার তোমার এই জিনিসটা মানে হলো আবার স্প্রিংয়ের বিভব শক্তি। একই কথা, কারণ তুমি একটা পরিবর্তনশীল বল কর্তৃক কৃত কাজ মানে তুমি একটা স্প্রিংয়ের উপরে যেই পরিমাণ কাজ করবা সেই পরিমাণ কাজই ওর মধ্যে শক্তি আকারে জমা থাকবে, এবং সেই শক্তিটাকেই আলটিমেটলি বিভব শক্তি বলা হবে। এই কারণেই হাফ কে এক্স স্কোয়ার এটা আবার হলো স্প্রিংয়ের বিভব শক্তি। একই জিনিস, কারণ অলওয়েজ মনে রাখবা, কোনো একটা বস্তুর উপরে আমরা যেই পরিমাণ কাজ করি সেই পরিমাণ কাজই ওর মধ্যে বিভব শক্তি আকারে জমা থাকে। ঠিক আছে? ওকে, তো তাহলে আমরা এইটুকু জিনিসও বুঝতে পেরেছি। তো এবার আসো আমরা স্প্রিং ধ্রুবকের কিছু ম্যাথ দেখি। এর মধ্যে একটা ম্যাথ আমি তোমাদেরকে দেখাবো যেটা আমাদের হলো কলেজে আসছিল, আমাদের নটরডেম পরীক্ষাতে হলো এই ম্যাথগুলা এসেছিল। তো এগুলো আমি একটু দেখাই যে কী টাইপের ম্যাথ আসছে। এটা তোমাদের ধরো ইসেও আসতে পারে, তোমাদের ধরো এই টাইপের ম্যাথগুলো। আচ্ছা, এটা একটু পরে দেখাই, এটা আমি একটু পরে দেখাতে চাচ্ছি, কারণ আছে আমাদের কাজ শক্তি উপপাদ্য না, আমি আমার আরেকটা জিনিস পড়াবো। ওই কাজ শক্তি উপপাদ্যের পরে যদি আমি এই জিনিসটা পড়াই তখন এটা আরেকটু ক্লিয়ার হবে, তখন আমরা এটা পড়াবো। ঠিক আছে? তো এবার চলে আসো তাহলে অভিকর্ষজ বল কর্তৃকৃত কাজ। তাহলে এখন আমাদের টপিকস হলো অভিকর্ষ বল কর্তৃকৃত কাজ পড়ানো। তাহলে অভিকর্ষ বল কর্তৃক কাজ, তাহলে এই যে আমরা এখন পড়তেছি যে অভিকর্ষ বল কর্তৃক যে কাজ, সেই অভিকর্ষ বল কর্তৃক কাজ বের করার সূত্রটা কি? আমরা সবাই জানি যে অভিকর্ষ বল, ঠিক আছে, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা হলো পরস্পরকে আকর্ষণ করে, এর মধ্যে একটা পৃথিবী যদি হয় তাহলে সেই বলটাকেই কি বলা হয়? অভিকর্ষ বলা হয়। এটা আমরা সবাই ছোটোবেলায় পড়ে আসছি। ঠিক আছে, যে মহাকর্ষ বল আর অভিকর্ষ বল, যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা হলো পরস্পরকে আকর্ষণ করে, এই বলটাই হলো মহাকর্ষ বল। আর সেই দুটো বস্তুর মধ্যে যদি একটা পৃথিবী হয় তাহলে সেটা হলো অভিকর্ষ বল, মানে সহজ কথায় আমরা পড়ছি। তো যাই হোক, তাহলে অভিকর্ষ বল বের করার সূত্র হলো F=gmm/r²। এরকম একটা সূত্র আমরা অলরেডি পড়ে আসছি। ওকে, এখন খেয়াল করো, এই যে অভিকর্ষ বল, সেই অভিকর্ষ বলটাও কিন্তু আসলে পরিবর্তনশীল বল। কেন? তাহলে অভিকর্ষ বলটাও কেন দিন শেষে পরিবর্তনশীল বল? কারণ খেয়াল করো, এটাও কিন্তু অ্যাকচুয়ালি পরিবর্তনশীল। কারণ জি এর মান ফিক্সড, পৃথিবীর ভর ফিক্সড, অন্য যে বস্তু নিয়ে কাজ করবা সেই বস্তুর ভরও ফিক্সড, সবই ঠিক আছে। কিন্তু এখানে আর কিন্তু হলো এই দুইটা জিনিসের মধ্যবর্তী দূরত্ব। অর্থাৎ এটা যদি ধরো পৃথিবী হয়, আচ্ছা আলহামদুলিল্লাহ, এটা যদি কোনো কারণে পৃথিবী হয় আর এই জিনিসটা যদি আরেকটা বস্তু হয়, তাহলে খেয়াল করো এই পৃথিবী এবং সেই বস্তু, এই দুইটা জিনিসের কেন্দ্রদ্বয়ের যে মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বটাই কিন্তু আর। এখন এই দূরত্বটা তো কম বেশিও হতে পারে, কারণ বস্তু সারা জীবন কি এই জায়গায় থাকবে না, বস্তু তো তোমার এই জায়গায়ও থাকতে পারে, তাই না? আবার বস্তু তো একবারে মনে করো তোমার মাটির সাথেও লেগে থাকতে পারে, মানে ভূপৃষ্ঠ থাকতে পারে, মানে যে কোনো জায়গায় থাকতে পারে। তার মানে এই ক্ষেত্রেই যে আমরা যে আর বলতেছি, অর্থাৎ দুইটা বস্তুর যে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ আমাদের এই এক্সাম্পলে হলো পৃথিবী এবং ওই বস্তুর যে কেন্দ্রদ্বয়ের যে মধ্যবর্তী দূরত্ব আর, সেই আর এর মানটা কিন্তু কম বেশি হতে পারে। আর সেই আর এর মানটা কম বেশি হলে দেখো এই বলটা কিন্তু অ্যাকচুয়ালি সেই আর এর উপর নির্ভর করে, তার মানে আলটিমেটলি বলটাও পরিবর্তনশীল। এই কারণে আমরা বলতে পারি যে অভিকর্ষ বল এটা কিন্তু এক ধরনের পরিবর্তনশীল বল, কারণ এই বলটা হলো দূরত্বের কি বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দূরত্ব কম বেশি হলে বলটাও চেঞ্জ হবে, এই কারণে এটা ডেফিনেটলি কী ধরনের বল? পরিবর্তনশীল বল। ঠিক আছে, এখন এইটুকু জিনিস যদি আমরা আলটিমেটলি যদি বুঝি, তাহলে
আহ, এই পরিবর্তনশীল বলের কনসেপ্টটা যদি বুঝি তাহলে এখন আসো এই পরিবর্তনশীল বল কর্তৃক কৃত কাজ পড়তে হবে। এবার কিছু কাহিনী আছে, ইন্টিগ্রেশনের কিছু বেসিক লাগবে। ধরো এটা হলো পৃথিবী, ভূপৃষ্ঠে মনে করো একটা বস্তু আছে। এই বস্তুটাকে মনে করো আমি ভূপৃষ্ঠ থেকে এরকম একটা উচ্চতায় নিয়ে যেতে চাই, ঠিক আছে? তাহলে ধরো এই বস্তুটাকে হলো আমরা এখন ভূপৃষ্ঠ থেকে এরকম কোনো একটা উচ্চতাতে হলো নিয়ে যেতে চাই। তাহলে ভূপৃষ্ঠ থেকে এরকম একটা উচ্চতায় নিয়ে গেলে ধরো এইচ পরিমাণ উচ্চতায় নিয়ে যেতে চাই, তাহলে অবশ্যই কি করতে হবে? অভিকর্ষ বলের বিপরীতে কাজ করতে হবে। কারণ ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে নিয়ে যেতে চাইলে অবশ্যই আমাদেরকে অভিকর্ষ বলের বিপরীতে কাজ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কৃত কাজ কত হবে? এফ ইন্টু ডিআর। বুঝছে? এখন আমি হলো আমাদের ওই যে উপরের দিকের যে সরণটা সেটাকে আমরা ডিআর দিয়ে প্রকাশ করতেছি, এবং আমি ধরে নিয়েছি যে এই ডিআরের মানটা এতটাই ক্ষুদ্র যে যার জন্য আসলে এখন এই বলের মানের কোনো পরিবর্তন হবে না। ওই যে আগের এক্সাম্পল, আগের কনসেপ্টটা, যে বল বনাম সরণের গ্রাফটা যদি এরকম একটা বক্ররেখা হয় তাহলে এই সরণটা এখন যত ক্ষুদ্র নেওয়া যায় আর কি, কারণ সরণের মান যত ক্ষুদ্র হবে বলটা আমার তত হলো তোমার কনস্ট্যান্ট আসবে। তো এখন যদি ভূপৃষ্ঠ থেকে কোনো একটা বস্তুকে যদি এইচ উচ্চতায় উপরের দিকে তুলতে চাই তাহলে কিন্তু অভিকর্ষ বলের বিপরীতে কাজ করতে হবে। বাট আমি আগের দিনও বলছি যে কোনো একটা বস্তুকে নিচ থেকে উপরের দিকে তুলতে চাইলে অভিকর্ষ বলের সমপরিমাণ বল প্রয়োগ করতে হয়, ঠিক আছে? তাহলে অভিকর্ষ বলের সমপরিমাণ বল প্রয়োগ করতে হয়, তাহলে এই ক্ষেত্রে বিপরীত দিকে যে কাজ, সেই কাজ হবে হলো তোমার বল গুণ সরণ। তার মধ্যেই বলটা হয়ে যাবে অভিকর্ষ বল, আর সরণ তো সরণ। বাট যেহেতু এটা পরিবর্তনশীল বল, তাহলে আমি ধরে নিয়েছি এখানে সরণটা খুবই নগণ্য হইতে হবে, অর্থাৎ এফডিআর হবে। এবং এর জন্য যে কাজটা সেটাও খুব নগণ্য পরিমাণ কাজ হবে, অর্থাৎ ডিডব্লিউ ইজ ইকুয়াল টু এফডিআর হবে। এইটুকু জিনিস আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওই যে আগের এক্সাম্পলের মতো, যে এখানে সরণটা যত ছোট হবে ডিআর যদি হয় তাহলে বলটা ধ্রুবক হবে, আর ধ্রুব বল হইলে তখন আমরা বলতে পারি যে কাজ মানে হলো বল গুণ সরণ, ঠিক আছে? ধ্রুব বলের জন্য আমরা বলতে পারি যে কাজ মানে হলো বল গুণ সরণ। তাহলে বলকে ওই সরণ দিয়ে গুণ করলে আমরা কাজ পাবো, অর্থাৎ ডিডব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডিআর চলে আসবে। ওকে, সবই ঠিক আছে। এইবার আসো, এখন কাহিনীটা হলো আমরা তো এখানে ইন্টিগ্রেশন করব, এই জিনিসটাকে এখন ইন্টিগ্রেশন করব। এখন সেই ইন্টিগ্রেশনটা কোত্থেকে কই করব? আমি ভূপৃষ্ঠ থেকে একটা বস্তুকে এইচ উচ্চতায় তুলতে চাই, তাহলে আর আর কত হবে? খেয়াল করে দেখো, আর এর পরিচয়টা আমি আগে একটু সূত্রটা লিখি। ডিডব্লিউ ইজ ইকুয়াল টু, আমি এফ এর মান বসায় দিই, তারপর আমি একটু এখানে লিমিট বসাবো। আবার এফ এর মানটা হলো তোমার জি এম এম ডিভাইডেড বাই হলো তোমার আর স্কোয়ার, আর এখানে হলো তোমার ডিআর আর কি। ওকে, এখন খেয়াল করো এখানে আর এর পরিচয়টা কি? আর এর পরিচয় কিন্তু হলো তোমার ওই দুইটা বস্তুর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। তো বস্তুটা যখন ভূপৃষ্ঠে আছে আর পৃথিবীর তো কেন্দ্র, তাহলে প্রথম অবস্থায় পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুর কেন্দ্রের যে মধ্যবর্তী দূরত্ব সেটাই কিন্তু আর হবে। তাহলে প্রথম অবস্থায় একেবারে প্রথম দিকে এই যে আর, সেই আর কিন্তু অ্যাকচুয়ালি পৃথিবীর ব্যাসার্ধ হবে। কেন? কারণ আমরা তো জানি যে সবসময় অভিকর্ষ বা মহাকর্ষ সূত্রের আর হলো দুইটা বস্তুর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তো বস্তু যখন ভূপৃষ্ঠে থাকে তখন পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুর কেন্দ্রের যে দূরত্ব, সেই দূরত্বটা কিন্তু আসলে পৃথিবীর ব্যাসার্ধ। এই কারণে প্রথম অবস্থায় ছোট হাতের আর ইজ ইকুয়াল টু পৃথিবীর ব্যাসার্ধ আসবে, ঠিক আছে? এরপরে কি আসবে? এরপরে খেয়াল করো, বস্তুটাকে আমি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় তুলতে চাই। তো ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় তুললে আলটিমেটলি বলো পৃথিবীর কেন্দ্র থেকে তখন ওর দূরত্ব কত হয়ে যাবে? আর প্লাস এইচ, তাই না? কারণ এইটুকু হলো তোমার আর এইটুকু হলো এইচ। আর আমরা তো ছোট হাতের আর বলতে সবসময় হলো কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বোঝাচ্ছি। তাহলে বস্তু যখন ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় উঠে যাবে তখন পৃথিবীর কেন্দ্র থেকে ওর কিন্তু কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হয়ে যাবে আর প্লাস এইচ। তার মানে শেষে আর এর মান হয়ে যাবে আর প্লাস এইচ। তাহলে এখানে আমি একটা লিমিট অ্যাপ্লাই করি, সেখানে লোয়ার লিমিট হবে এই ছোট হাতের আর, কারণ বুঝতেই পারতেছি এখানে ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে করতেছি? আর এর সাপেক্ষে, কারণ এখানে যে থাকে তার সাপেক্ষে কিন্তু ইন্টিগ্রেশন হয়। তো এখানে ইন্টিগ্রেশনটা আমরা করতেছি হলো এই ছোট হাতের আর এর সাপেক্ষে। তো দেখো এই ছোট হাতের আরটা শুরু হয়েছে পৃথিবীর ব্যাসার্ধ থেকে, এই যে আর এর মান আর থেকে শুরু হয়ে, এবং এই ছোট হাতের আরটা শেষ হবে হলো আর প্লাস এইচে যে। তার মানে এই ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট হলো বড় হাতের আর, আর আপার লিমিট হলো বড় হাতের আর প্লাস এইচ।
বুঝতে পারছো? এখন যদি আমি ইন্টিগ্রেশন করি, এই পাশটা তোমার আলটিমেটলি ডব্লিউই চলে আসবে, এটা নিয়ে অত প্যারা নাই। চাইলে তুমি এই পাশেও ইন্টিগ্রেশন করতে পারো, যে বস্তু যখন তোমার ভূপৃষ্ঠে আছে তখন এখানে আবার ইন্টিগ্রেশন করতেছে আমরা কাজের সাপেক্ষে। তাহলে বস্তু যখন ভূপৃষ্ঠে আছে, মানে লো অবস্থায় যখন আছে, মানে আর এর মান যখন বড় হাতের আর, তখন কাজ হলো তোমার 0, কারণ তুমি তখনও কিন্তু বস্তুটাকে তুলো নাই, কারণ আমরা তো কাজ শুরুই করেছি ভূপৃষ্ঠ থেকে। তো বস্তু যখন ভূপৃষ্ঠে আছে, অর্থাৎ ছোট হাতের আর ইজিক্যাল টু যখন পৃথিবীর ব্যাসার্ধ, তখন কিন্তু বস্তুটা মাটিতেই আছে, আমরা কিন্তু এখনও কাজ করা শুরু করি নাই, তার মানে তখন কাজের মান কিন্তু ডব্লিউ। আর বস্তুকে যখন মনে করো যে আর প্লাস এইচ দূরত্বে নিয়ে গেছি টোটাল, তখন কাজের মান মনে করো হলো ডাব্লিউ। তাহলে সেই ক্ষেত্রে তখন এই কাজকেও যদি আমরা লোয়ার লিমিট আপার লিমিটে ভাগ করতে চাই, তাহলে এটা হয়ে যাবে 0 থেকে শুরু হয়ে এটা ডাব্লিউ পর্যন্ত। বুঝতে পারছো? তো যাই হোক, তাহলে এইটা এই জিএমএম তো ধ্রুবক, ধ্রুবকটা বাইরে বের হয়ে আসবে। আর বাকিটা তো তোমরা জানোই যে 1/r², তার মানে হলো r⁻²। আচ্ছা, আমি একটু ইন্টিগ্রেশন করি, এটাকে বলা হয় r⁻² dr। আর লোয়ার লিমিট হলো বড় হাতের আর আপার লিমিট হলো r+h। ওকে, তো এরপরে কি আসবে? তো এই লাইনের পরে আমি এইখানে লিখি, তাহলে ডাব্লিউ ইজিক্যাল টু আসতেছে তোমার জিএমএম। আর খেয়াল করো r⁻² মানে কি? r⁻² মানে হলো, দেখো r⁻² +1, ওই যে ইন্টিগ্রেশন, আর নিচে হবে হলো -2 +1। তো -2 +1 মানে হলো -1, যেটা 1/r হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা হলো r⁻² +1 মানে হলো r⁻−1, আর এটা হলো -1। তো এটা আলটিমেটলি দেখবা যে মাইনাসটা আমরা চাইলে সামনে বের করে নিয়ে আসতে পারি, আর এটাকে লিখতে পারি হলো 1/r। ওই যে r⁻−1, এটা হলো 1/r ইন্টিগ্রেশন করলে। আর এরপর আমরা লিমিট প্রয়োগ করি, থার্ড ব্র্যাকেটে আমরা লিমিট প্রয়োগ করি, যে লোয়ার লিমিট হলো বড় হাতের আর আপার লিমিট হলো r+h। তো তারপরে আমরা বুঝতেই পারছি যে ডাব্লিউ ইজিক্যাল টু চলে আসবে -gmm ইন্টু, এখন ফার্স্টে কি করতে হবে? ফার্স্টে আপার লিমিট বসাবা, আপার লিমিটের পর তারপরে মাইনাস দিয়ে হলো আমরা কি করব? লোয়ার লিমিট বসাবো। তাহলে ফার্স্টেই ছোট হাতের আর এর বদলে বড় হাতের r+h বসাও, তাহলে এটা চলে আসবে হলো, আচ্ছা এইটুকু মুছে দেই, এখানে কিছু জিনিস আপাতত আমি মুছে দিই, একটু জায়গাটা খালি করি। হ্যাঁ, ওকে, তাহলে এটা চলে আসবে হলো 1/r+h, তারপরে সূত্রের মাইনাস দিয়ে এই আর এর বদলে লোয়ার লিমিট বসাইলে এটা হলো 1/r হয়ে যাবে। ব্যাপারটা এইরকম আর কি, ঠিক আছে? তো এটা হলো আমাদের আলটিমেটলি হলো সূত্র। ওকে, তাহলে এই সূত্রটাকে আলটিমেটলি যদি আমরা লিখি, তাহলে এটা হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে -gmm, আর এটা হয়ে যাবে 1/r+h, একটু ফ্রেশ করে লিখতেছি, -1/r। এটাই হলো ভূপৃষ্ঠ থেকে যদি আমি এইচ উচ্চতায় নিয়ে যাই কোনো একটা বস্তুকে, তাহলে কৃতকাজ বের করার সূত্র হলো -gmm ইন্টু 1/r+h -1/r। ঠিক আছে? হ্যাঁ, অনেকে বলতেছো যে ভাইয়া মেইন সূত্রটা মুখস্থ করলে হবে কিনা। হ্যাঁ, মেইন সূত্রটা মুখস্থ করলেও হবে, আবার অনেকে বলতেছে ক্লাস রুটিন আসলে আমি তোমাকে বলি, রোজার দিন তো আসলে ইফতার করে আমি 7টা বলি, বাট অ্যাকচুয়ালি আসলে আমাদের অলমোস্ট 7:10 মতোই বেজে যায় আসলে শুরু করতে। কারণ দেখা যায় রোজা রেখে আসলে একটু ইফতার করে নামাজ পড়ে অ্যাকচুয়ালি একটু 5-10 মিনিট আসলে, তাও তো অনেক দ্রুত খাওয়া লাগে, 5-10 মিনিট আসলে একটু রেস্ট না নিলে আসলে একটু টাফ আর কি। বাট আবার একটু 7:10 থেকে আবার শুরু করি, কারণ হলো আমাদের আবার তারাবি নামাজ থাকবে, আর যেমন আর 10 মিনিট পরে শুরু হবে, হয়তো আর 5 মিনিট ক্লাসটা হবে, 5-6 মিনিট। তো এইটা তো ঠিক আছে। তো এখন একজন বলছো যে ভাইয়া মেইন সূত্রটা কি মনে রাখলেই হবে কি না? হবে, বাট আমি তো আগেই বলছি যে ফিজিক্স বা কেমিস্ট্রি এটা পড়ার উদ্দেশ্যই হলো তুমি যেন বেসিকটা বুঝে ক্লিয়ার করতে পারো, তাহলে তুমি সব কিছু পারবা। তুমি যদি সরাসরি এই সূত্রটা মুখস্থ রাখো, তুমি পরীক্ষার হলে এই সূত্রটা ভুলে গেলে তুমি কখনো আর এই সূত্রটা আনতে পারবা না। কিন্তু তোমার যদি বেসিকগুলো ক্লিয়ার থাকে, তুমি কিন্তু এখন এক্স্যাক্টলি বুঝতে পারছো যে এই সূত্রটা কীভাবে আসছে, যে আর উচ্চতা থেকে আমরা যাত্রা শুরু করে এইচ পর্যন্ত নিয়ে গেছি। এই কারণে দেখো তোমার কিন্তু অনেকগুলো বেসিক ক্লিয়ার হয়ে গেছে, যে তার মানে ফার্স্টেই শুরু করছি হলো কেন্দ্র থেকে আর দূরত্বে, এই কারণে লোয়ার লিমিট হয়েছে বড় হাতের আর আপার লিমিট হয়ে গেছে r+h। এই যে এই জিনিসগুলো যদি বুঝতে পারো, তোমার কিন্তু ইন্টিগ্রেশনের অনেক বেসিক ক্লিয়ার হয়ে গেছে,
প্লাস তুমি কিন্তু এখন সূত্রটা ধরতে পারলা। এখন অ্যাডমিশনে অনেক সময় বানায় প্রশ্ন আসলেও কিন্তু তুমি পারবা। এখন আমি একটা জিনিস বলি, অ্যাডমিশনে একবার প্রশ্ন আসছিল মুক্তিবেগের জন্য, মুক্তিবেগের এবার কোনো মান দেওয়া ছিল না, গ্রহের ভর দেওয়া ছিল। ঠিক আছে, আমি এখন তোমাদেরকে একটা বেসিক পড়াবো, জাস্ট একটা চমৎকার বেসিক, এটা বুয়েটে আসছিলো। এখন তোমরা বুঝবা যে এই বেসিকগুলো কেন ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তাহলে আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছো, ইন্টিগ্রেশনটা বুঝতে পারছো। আমার যদি সামনের সময় থাকে আমি আস্তে আস্তে ফিজিক্স কেমিস্ট্রির পর যদি কোনোভাবে আস্তে আস্তে যদি গুছিয়ে নিতে পারি, ইনশাল্লাহ আমরা হলো ম্যাথ ক্লাসও স্টার্ট করব। ঠিক আছে, এবং তোমরা তো বুঝতেই পারতেছো যে আমাদের পড়ানোর ইটা দেখে অলরেডি ধরতে পারতেছো যে আমরা যাই পড়াবো অনেক ডিটেলসে চমৎকার ওয়েতে পড়াবো, যেন এর বাইরে আর কিছু যেন না পড়া লাগে। ঠিক আছে, ম্যাথ পড়াইলে আমি ভাবতেছি ডিফারেন্সিয়েশন থেকে শুরু করবো বা এরকম ইম্পর্টেন্ট চ্যাপ্টার থেকে শুরু করবো, বাট পরে এটা, এখন না। তো যাই হোক, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস জিএমএম ইন্টু 1/r+h মাইনাস 1/r আসতেছে। এখন আসো আমাদের বুয়েটের প্রশ্ন। বুয়েটের প্রশ্ন কেন এখন আমাদের এই বেসিকগুলা লাগবে। বুয়েটে আসছিল মুক্তিবেগের জন্য গতিশক্তি বের করতে বলছে। মুক্তিবেগের জন্য আমাদেরকে কি বের করতে বলছে? মুক্তিবেগের জন্য হলো গতিশক্তি বের করতে বলেছে। এক মিনিট একটু দাঁড়াও, আমি আসতেছি। ওকে, তো যেটা বলতেছিলাম, মুক্তিবেগের জন্য আমাদেরকে বুয়েটের প্রশ্নে গতিশক্তি বের করতে বলছে, বাট বুয়েটে ওই গ্রহের শুধুমাত্র ভর দেওয়া ছিল, গ্রহের ভর দেওয়া ছিল, বুঝছো, গ্রহের ভর দেওয়া ছিল আর বস্তু দেওয়া ছিল। ঠিক আছে, কিন্তু গ্রহের কোনো ব্যাসার্ধ বা কিছু দেওয়া ছিল না। তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া আপনি তো মুক্তিবেগ বের করার অনেকগুলো সূত্র জানেন, বা আমরা তো জানি, কয়েকটা সূত্র আছে। একটা হলো √2gm/r, আমি লিখি, আমি তোমাদেরকে বুঝাই। আর একটা হলো ভাইয়া √2gr। কিন্তু দুঃখের ব্যাপার হলো এমন একটা গ্রহ বলে দিছে, সেই গ্রহের শুধু ভর বলে দিছে। ঠিক আছে, আর ওই বস্তুর ভর বলে দিছে যে তুমি যার জন্য গতিশক্তি বের করবা ওই বস্তুর ভর বলে দিছে, কিন্তু তোমাকে বাকি কোনো কিছু বলে দেয় নাই। তাহলে আমার প্রশ্নটা হলো আমরা কিভাবে সেখান থেকে এই জিনিসগুলোর অ্যান্সার করতে পারি। তাহলে দেখো, ব্যাসার্ধ কিন্তু বলে দেয় নাই। আর তোমরা দেখো আমাদের মুক্তিবেগের সূত্রে দুইটা সূত্রেই কিন্তু ব্যাসার্ধ আছে। তো গ্রহের ব্যাসার্ধ না বলে দিলে আমরা অ্যাকচুয়ালি কিভাবে আসলে মুক্তিবেগের জন্য গতিশক্তি বের করতে পারি? ঠিক আছে, এটাই হলো আমাদের কাহিনী। ওকে, মুক্তিবেগের জন্য গতিশক্তি অনেকভাবেই বের করা যায়। এর মধ্যে একটা বেসিক হলো এই যে তোমাদের যে ভি যে বলে দিছে, আমি একটা লিঙ্ক করি তোমাদের সাথে। একটা জিনিস খেয়াল করো, মুক্তিবেগ যদি ভি হয়, এসকেপ ভেলোসিটি হয়, তাহলে মুক্তিবেগের জন্য গতিশক্তি হবে হলো 1/2 mv²। ঠিক আছে, তাহলে মুক্তিবেগের জন্য গতিশক্তি হবে হলো কত? 1/2 mv²। ঠিক আছে, তাহলে এই যে মুক্তিবেগের জন্য যদি গতিশক্তি যদি 1/2 mv² যদি হয়, তাহলে খেয়াল করো এই ভির মানটা আমাদের লাগবে। কিন্তু মুক্তিবেগের জন্য গতিশক্তি, এটা মানে তো আমরা বলতে পারি মুক্তিবেগ মানে কি, একটা বস্তু হলো তোমার কোনো একটা গ্রহের ভূপৃষ্ঠ থেকে সেটা হলো একবারে অসীম পর্যন্ত নিয়ে যেতে যেই পরিমাণ কাজ করতে হয়। কারণ মুক্তিবেগের বেসিকটা হলো যে জিনিসটা তোমার কি হবে, ওই গ্রহের আকর্ষণ ছিন্ন করে হলো দূরে কোথাও চলে যাবে, তাই না? যে ওই গ্রহের আকর্ষণ ছিন্ন করে দূরে কোথাও চলে যাবে, সেটাই তো মুক্তিবেগ। তাহলে বলো তো, মুক্তিবেগের জন্য কৃত কাজ এটা ইজ ইকুয়াল টু কত? কোনো একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে আমি যদি কোনো কারণে অসীম পর্যন্ত নিয়ে যেতে পারি, সেটাই তো মুক্তিবেগের জন্য কৃত কাজ, তাই না? কারণ মুক্তিবেগ মানে তো আলটিমেটলি এটা গ্রহ থেকে অসীমে চলে যাবে, মানে গ্রহের সাথে ওটা আর থাকবে না।
তাই না? তার মানে মুক্তিবেগের জন্য কৃতকাজ মানে হলো ওই গ্রহের ভূপৃষ্ঠ থেকে আমরা বস্তুটাকে অসীমে নিয়ে যাব। তাহলে খেয়াল করো, কোনো একটা গ্রহের ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় তুলতে কৃতকাজ যদি এটা হয়, তাহলে কোনো একটা গ্রহের ভূপৃষ্ঠ থেকে অসীমে নিয়ে যেতে তোমার কৃতকাজ হবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস GMM ইন্টু 1/, তখন এইচের মানটা ইনফিনিটি হয়ে যাবে, কারণ অসীম, তার মানে পুরাটা ইনফিনিটি হয়ে যাবে। তাহলে এটা হবে 1/∞ মাইনাস হলো 1/r। তো বুঝতেই পারতেছো, এই 1/∞ মান হলো 0, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। তাহলে এই যে GMM/r, এটাই হলো তোমার মুক্তিবেগের জন্য কৃতকাজ। বুঝতে পারছো? এটাই হলো তোমার আলটিমেটলি কি, মুক্তিবেগের জন্য কৃতকাজ। ক্লিয়ার? তাহলে দেখছো যে GMM/r এটাই হলো মুক্তিবেগের জন্য কৃতকাজ। এবং মুক্তিবেগের জন্য যে কৃতকাজ সেটা কিসের সমান? মুক্তিবেগের জন্য তোমার গতিশক্তির সমান। তার মানে প্রশ্ন মতে এই 12 mv², এটা ইজ ইকুয়াল টু হবে মুক্তিবেগের জন্য কৃতকাজ হবে আর কি। ঠিক আছে? তো দেখছো কোন সূত্রের থেকে কোনটা লিঙ্ক করছে, যে এইভাবে এইখান থেকে ওইটারে লিঙ্ক টিঙ্ক করে টোরে কতভাবে পেঁচায় টেঁচায় দেওয়া যায়। ঠিক আছে? এরকম কিছু একটা আসছিল, মানে এরকম কিছু একটা প্রমাণ করতে বলছিল অ্যাকচুয়ালি, ওটা সূত্রের প্রমাণ ছিল কাইন্ড অফ, বাট কনসেপ্ট দিয়ে আর কি। ঠিক আছে? বলছিল আর কি এরকম কিছু একটা হলে এই এরকম কিছু ব্যাসার্ধ টেসার্ধ কিছু দেওয়া ছিল না, এইভাবে তোমাকে মুক্তিবেগের জন্য কৃতকাজ বের করে ওটার সাথে মুক্তিবেগকে লিঙ্ক টিঙ্ক করতে হয়েছিল। তো এরকম টাইপের হলো তোমার একটা প্রশ্ন আসছে। তো এই জিনিসটা কি তাহলে বুঝতে পারছো? আমি আরেকবার জাস্ট একটু রিভিউ করি যে তাহলে মুক্তিবেগের জন্য কৃতকাজ মানে কি। মুক্তিবেগ মানে হলো ওই জিনিসটার ওই গ্রহের আকর্ষণে থাকবে না। যেমন পৃথিবীর মুক্তিবেগ মানে কি, ওইটা আর জীবনও পৃথিবীতে ফিরে আসবে না। তার মানে তুমি ভূপৃষ্ঠ থেকে নিক্ষেপ করবা কিন্তু বস্তুটা অসীমে চলে যাবে, মানে ওটা আর আসবে না। তার মানে মুক্তিবেগের জন্য কৃতকাজের ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে ভূপৃষ্ঠ থেকে আমি মারছি বা নিক্ষেপ করছি, অসীমে চলে গেছে। তাহলে মারছি ভূপৃষ্ঠ থেকে, তার মানে আর দূরত্ব থেকে হলো নিক্ষেপ করছি, বাট চলে গেছে অসীমে, তার মানে যে এটা হলো ইনফিনিটি হয়ে যাবে। তাহলে 1/∞ মান হলো 0, এটা 0 হয়ে যাবে, আর এটা তো -1/r। তাহলে 0 - 1/r মানে হলো -1/r, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এটা হয়ে যাবে GMM/r। এটাই হলো তোমার W। তার মানে W ইজ ইকুয়াল টু তোমার GMM/r আসবে। এটাই হলো সূত্র। বুঝতে পারছো? তাহলে এইভাবে খুব চমৎকার ওয়েতে আমার মনে হয় তোমরা অ্যান্সার করতে পারবা। এটাই হলো তাহলে মুক্তিবেগের জন্য কৃতকাজ বের করা সূত্র। আবার এইটাই মানে হলো মুক্তিবেগের জন্য গতিশক্তি, কারণ তুমি মুক্তিবেগের জন্য যেই পরিমাণ কাজ করবা সেই পরিমাণ কাজটাই অ্যাকচুয়ালি গতিশক্তি হয়ে যাবে। তাহলে এটাই হলো মুক্তিবেগের জন্য গতিশক্তি 12 mv², তার মানে এটাই হলো GMM/r। তো এইভাবে অনেকগুলো বেসিক আছে। মাথার উপর দিয়ে গেল সব না, অনেক ইজিলি, হ্যাঁ অনেক ইজিলি বলছি। আমি আবার হলো তোমার রিভিউ করেছি। আশা করি তোমার এই জিনিসগুলো এখন ইজি লাগার কথা। তুমি জাস্ট চিন্তা করো যে জিনিসটা কিন্তু আর ওই গ্রহের আকর্ষণে থাকবে না, চলে যাবে আর কি। ঠিক আছে? তো চলে যাওয়া মানে কি, তুমি ভূপৃষ্ঠ থেকে নিক্ষেপ করছো, অসীমে চলে গেছে, শেষ। তাহলে তোমার স্টার্টিং পয়েন্ট হলো আর থেকে, আর এটা হলো তখন ইনফিনিটি হয়ে যাবে, কারণ আমরা টিকটকে বের করছি এই উচ্চতার জন্য, কিন্তু এখন আর এটা এইচ থাকবে না, এখন মুক্তিবেগ হলে এটা অসীম হয়ে যাবে। তো এটা জাস্ট খেলে অসীম বসাও, তাহলে 1/অসীম মানে হলো 0, কারণ সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটির মান হলো অলওয়েজ 0 হয়, আমরা জানি। ঠিক আছে? এটা তো আমরা অলরেডি জানি, এটা ম্যাথ ক্লাস হলে আমি দেখাইতাম কেন 0 হয়, দরকার নেই, এখন ম্যাথ ক্লাস না, এটা ম্যাথ ক্লাস হলে আমি বলবো না তখন। ঠিক আছে? তো এটা 0 হয়ে যায়, তো বুঝতেই পারতেছে এটা হলো মুক্তিবেগের জন্য তার মানে কৃতকাজ। আর এটাই হলো মুক্তিবেগের জন্য গতিশক্তির সমান, কারণ তুমি মুক্তিবেগের জন্য যে পরিমাণ কাজ করবা বস্তুর উপরে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি ওটা গতিশক্তি হয়ে যাবে। তো তার মানে এটা ইজ ইকুয়াল টু মুক্তিবেগের জন্য কৃতকাজ। তো এইভাবে একটা সমীকরণ দিয়ে আসছে। এখন একজন বলতেছে আর এর মান দেওয়া ছিল না, হ্যাঁ আর এর মান দেওয়া ছিল না, বাট এরকম কিছু একটা মনে হয় প্রমাণ টাইপেরই কিছু একটা করতে বলছিল। এটা অনেক একটু আগের প্রশ্ন আর কি, আজকে থেকে 10-15 বছর আগের প্রশ্ন, বাট স্টিল বেসিক, তো বুয়েটের প্রশ্ন বেসিক প্রশ্ন। তো আশা করি বুঝতে পারতেছো যে এইরকম কিছু একটা করতে বলছে। তো এইভাবে অনেক লিঙ্ক টিঙ্ক করে আমরা করতে পারি, সমস্যা নেই। ও বাংলা টার্ম বুঝতেছো না? আচ্ছা, মুক্তিবেগ হলো এসকেপ ভ্যালোসিটি। এসকেপ ভ্যালোসিটি এর জন্য আমরা কাইনেটিক এনার্জি, এসকেপ ভ্যালোসিটির জন্য কাইনেটিক এনার্জির যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা আমরা আলোচনা করেছি। ঠিক আছে? ওকে, তো এগুলো হলো আমাদের বেসিক ছিল এই জিনিসগুলো। ঠিক আছে? তো তাহলে হলো আমাদের আজকের ক্লাসটা এখানেই থাক।
অলমোস্ট হলো সময় হয়ে গেছে। কোনো সমস্যা নেই, আমরা ইনশাল্লাহ হলো যে পরের ক্লাসগুলো এভাবে করব। পরের ক্লাসে আমি আগেই বলে দিই, আমি হলো তোমাদেরকে স্প্রিং ধ্রুবক পড়াবো। স্প্রিং ধ্রুবক আজকে পড়াইছি বেসিক, পরের ক্লাসে আমরা স্প্রিং ধ্রুবকের আর একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ করব। স্প্রিং ধ্রুবকের হলো আমরা ম্যাথ করব, অ্যাডমিশনে আসা বিভিন্ন ম্যাথ করব, তারপরে কাজ শক্তি উপপাদ্য পড়াবো, আর স্প্রিং ধ্রুবকের হলো তোমার স্প্রিংয়ের সংযোগ পড়াবো, যেটা আরেকটা অ্যাডমিশনের হট টপিকস। অ্যাডমিশনের একটা হট টপিকস হলো স্প্রিংয়ের সমবায়। রোধের যেমন সমান্তরাল সংযোগ আছে, আবার তোমার শ্রেণী সংযোগ আছে, ওরকম স্প্রিংকেও সমান্তরালে সংযোগ করলে কি হয়, আর হলো তোমার শ্রেণীতে সংযোগ করলে কি হয়, সেটা একটা হট টপিকস। ওই টপিকস থেকে অনেক প্রশ্ন আসে, আমরা পরের ক্লাসে এই জিনিসগুলো শেষ করব। এগুলা শেষ করার পর দেন আমরা হলো শক্তিতে চলে যাব, বিভব শক্তি, গতিশক্তি। দেন আমাদের এই চ্যাপ্টারের লাস্ট আরেকটা টপিকস থাকবে, সেটা হলো কর্মদক্ষতা। কর্মদক্ষতা আমরা কুয়ার ম্যাথ করাবো, কুয়া খালি করলে কি হবে না হবে, অর্ধেক খালি করলে কি হবে সব দেখাবো, আবার তোমার ভরকেন্দ্রের সরণ টরণ থেকে শুরু করে সব দেখাবো। আর কপিকলকে এই চ্যাপ্টারের কপিকলের ম্যাথ আমি দেখায় দিব, ঠিক আছে? কপিকলের কিছু ম্যাথ আসে, অ্যাডমিশনে আসে, আমি দেখায় দিব কপিকলের ম্যাথগুলো। ওকে, ঠিক আছে। তো তাহলে এই বেসিকগুলো মনে রাখবে। এই সেম যে বেসিকটা পড়াইলাম, এটা মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারের বেসিক আর কি। মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারেও দেখবা যে এই জিনিসগুলাই আছে। আশা করি এখন তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? তো আজকে তাহলে এখানেই থাক। ইনশাল্লাহ আমরা হলো আবার পরের ক্লাসে আমরা দেখব। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই জিনিসগুলোর উপর বেসিক করেই কিন্তু আমাদের ম্যাথ থাকবে। আমাদের আজকের ক্লাস আর গত ক্লাসের উপর ভিত্তি করে এই সাপ্তাহিক ম্যাথ থাকবে। আর প্রত্যেকটা এক্সামে যা হলো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, তারা অবভিয়াসলি তোমার কী পাবে, প্রাইজ পাবে। আর যদি অনেকজনের মার্কস যদি তোমার সমান হয়ে যায় ফার্স্ট সেকেন্ড থার্ড, তাহলে সেই ক্ষেত্রে আমরা হলো যে যত আগে অ্যান্সার সাবমিট করবে তাকে ধরতে হবে, ঠিক আছে? ধরো যদি 10 জনের যদি এখন সেম মার্কস আসে, তখন তো সেই ক্ষেত্রে ফার্স্ট সেকেন্ড থার্ড করতে গেলে আসলে যে আগে সাবমিট করছে ওরকম একটা টাইম থাকবে আমাদের কাছে। ওই টাইম অনুযায়ী তখন হলো যে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড করব। আর প্রত্যেকটা কুইজে হলো রেগুলার অংশগ্রহণ করবা, কারণ সেখান থেকে প্রত্যেক সপ্তাহে লটারি হবে, আর ক্লাস রিভিউ তো দিবাই, ঠিক আছে? তাহলে আজকে এখানেই থাক, ইনশাল্লাহ আবার আমাদের দেখা হবে। আর তোমাদের যে রুটিনটা, তোমরা তো জানো যে তোমাদের রুটিন কবে কবে আমাকে বলো তো। তোমাদের রবিবার ক্লাস থাকে, সানডে ক্লাস থাকে, আর হলো ফ্রাইডে থাকে। এই 2 দিন হলো তোমাদের কেমিস্ট্রি থাকে সপ্তাহে, সানডে এবং হলো তোমাদের ফ্রাইডে। এই 2 দিন কেমিস্ট্রি ক্লাস থাকে। আর আজকে হলো তোমাদের কি বুধবার, সরি সোমবার আর কি, ঠিক আছে? সোমবার। আর হলো তোমাদের মনে হয় কি বলে, আমি কি একটু ভুল বলছি? আচ্ছা, আমাকে নিজেই রুটিনটা একটু দেখতে হবে, দাঁড়াও। আমি নিজেই মনে হয় একটু ভুল বলছি। তোমাদের স্যাটারডে, মানডে, তোমাদের হলো শুক্রবার আর হলো আজকে, সরি সোমবার, হ্যাঁ সোমবার আর হলো তোমাদের শুক্রবার হলো ফিজিক্স ক্লাস থাকে, সরি আমি একটু ভুল বলছি। আর তোমাদের হলো বৃহস্পতিবার আর হলো রবিবার হলো তোমাদের কেমিস্ট্রি ক্লাস থাকে, ঠিক আছে? তো এই 2টা জিনিস একটু মনে রাখতে হবে, যে সোমবার এবং শুক্রবার হলো তোমাদের ফিজিক্স ক্লাস থাকে 7টার দিকে, আর তোমাদের হলো বৃহস্পতিবারে আর রবিবারে আর কি, সানডে আর হলো তোমাদের থার্সডে, এই 2 দিন হলো তোমাদের কেমিস্ট্রি ক্লাস থাকে, ঠিক আছে? তাহলে এই 4 দিন ক্লাস থাকবে। হ্যাঁ, রবিবার আর বৃহস্পতিবার হলো রসায়ন, হ্যাঁ ঠিক আছে। আর শুক্রবার আর হলো তোমাদের সোমবার হলো ফিজিক্স ক্লাস থাকে। ওকে, ঠিক আছে। তো তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ আবার আমাদের দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা পড়াশোনা করো, আর হলো সবাই সবার জন্য দোয়া করো। আর বাসা থেকে হলো ঠিকমতো বের হলে মাস্ক পরে বের হবা, কারণ করোনা সিচুয়েশনের অবস্থা অনেক বাজে। তো এইগুলো একটু স্বাস্থ্যবিধি হলো মেনে চলতে হবে নিজেদের জন্যই আর কি, ঠিক আছে? আসসালামু আলাইকুম, ভালো থাকো তাহলে।